সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি শুরু করছি আমার অনলাইন ক্লাস। আজকের এই ক্লাসের দ্বিতীয় অংশ আমি শুরু করব, সেটা হচ্ছে তাহারই পরে মনে কবিতার দ্বিতীয় অংশ। প্রিয় শিক্ষার্থীরা, এর আগে আমি তোমাদের প্রথম অংশ শুরু করেছিলাম। আজকে আমি আমার ক্লাসের দ্বিতীয় অংশ শুরু করব। আমি প্রথম অংশতে তোমাদের সম্পূর্ণ কবিতাটি আমি তোমাদেরকে কবিতাটি পড়ে দিয়েছিলাম এবং সেই কবিতার যে শিখনফল আছে সেই শিখনফলগুলো আমি আলোচনা করেছি এবং আমি তোমাদের লেখক পরিচিতি বা কবি পরিচিতি সম্পর্কে আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম এবং সেই কবিতার যে বিশেষ দিকগুলো আছে সেই দিকগুলো আমি বিভিন্ন চিত্রের সাথে সামঞ্জস্য রক্ষা করে সেই বিষয়গুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি। সেক্ষেত্রে আজকে আমি তাহাদের পরে মনে কবিতার দ্বিতীয় অংশ আমি শুরু করব। অর্থাৎ দ্বিতীয় অংশটি হচ্ছে আমার কবিতাটিকে পড়লে আমরা কি কি বিশ্লেষণ পাই, কবিতার কি কি আঙ্গিক বিচার পাই এবং কি কি শব্দার্থ আমরা পেতে পারি, কী ধরনের সৃজনশীল প্রশ্ন পাবো, আমরা কী ধরনের জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন পাবো, এই বিষয়গুলো আজকে আমি আমার কবিতায় আলোচনা করব। সেক্ষেত্রে আমি আশা করি তোমরা আমার কবিতার যে প্রথম অংশ আমি তোমাদেরকে বিভিন্ন চিত্রের সাথে সামঞ্জস্য রক্ষা করে দিয়েছিলাম, সেই প্রথম অংশগুলো তোমরা খুব ভালোভাবে পড়েছ এবং সেই কবিতাটি তোমরা ইতিমধ্যে তোমরা সেটা বুঝতে পেরেছো যে বেগম সুফিয়া কামালের যে কবিতাটি আমি কথা বলেছিলাম সেই কবিতা বেগম সুফিয়া কামালের ব্যক্তি জীবনে ছায়াপাত ঘটেছে। অর্থাৎ আমরা যে বলতে চাই যে প্রকৃতি মানব জীবনের সাথে একটি অবিচ্ছেদ্য সম্পর্ক। অর্থাৎ প্রকৃতি কখনো আমাদেরকে কাঁদায় এবং কখনো আমাদেরকে হাসায়, কখনো আমাদেরকে ভাবায়। অর্থাৎ আমি বলেছিলাম যে তাহারে পরমাণু কবিতার কবির ব্যক্তি জীবনে ছায়াপাত ধরেছে। অর্থাৎ এই কবিতায় দুটি ঋতুকে মানব জীবনের সাথে অপূর্ব মেলবন্ধন দেখানো হয়েছে। অর্থাৎ একটি ঋতু হচ্ছে শীতকাল এবং একটি ঋতু হচ্ছে বসন্তকাল। আমি তোমাদের সেই কবিতাটি পাঠ করার সময় কবিতার প্রত্যেকটি লাইন বা লাইন আলোচনা করার পরে আমি তোমাদের বলেছিলাম যে বসন্ত এবং শীত ঋতু দুটি ঋতুর মেলবন্ধন এই কবিতায় সমন্বিত হয়েছে। অর্থাৎ আমি কবিতাটি সম্পর্কে তোমাদের একটু সংক্ষেপে বলি। যে সংক্ষেপটা হচ্ছে যে সুফিয়া কামাল তার ব্যক্তি জীবনে যে ছায়াপাত সে তাহারই পরে মনে আমরা কবিতায় দেখতে পাই। অর্থাৎ প্রতি বছর যখন বসন্ত আসে কবি তার ভক্তদের নিয়ে তিনি বসন্ত ঋতুকে বিভিন্ন গানে বিভিন্ন ছন্দে তিনি বসন্ত ঋতুকে তিনি বর্ণনা করে নেন। কিন্তু এবছর কবি এত বেশি বিষণ্ণ হয়ে আছেন, তিনি এত বেশি বিমর্ষ হয়ে আছেন, তিনি বসন্ত ঋতুকে বরণ করে নিতে পারছেন না। তাই তার ভক্তরা কবিকে বারবার নাড়া দিতে থাকে বিভিন্নভাবে যে প্রথম হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে তরাই। অর্থাৎ তার ভক্তরা তাকে বলে কবি তুমি কেন চুপ করে আছো, বসন্ত ঋতু আসছে, যখন বসন্ত ঋতু আসে তখন তুমি আমাদেরকে বারবার বসন্ত ঋতুকে আমাদেরকে নিয়ে তুমি বরণ করে নাও। এবার বসন্ত ঋতু আসছে, তুমি কেন বসন্ত ঋতুর প্রতি চুপচাপ, তার ভক্তরা কবির কাছে জানতে চায় এবং তারা বিভিন্নভাবে তার ভক্তরা কবিকে সে বসন্ত ঋতুর যে আগমন সে আগমন সম্পর্কে কবির দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। তারপরেও কবি কেমন যেন আনমনা হয়ে বসে থাকে এবং বসন্তের প্রতি কবির এই বিমুখতা তার দর্শকরা দেখতে পায়, তার ভক্তরা দেখতে পায় এবং কবি বসন্ত ঋতু আসছে কিনা সেই বিষয়টি জানার জন্য সে তার ভক্তদের কাছ থেকে জিজ্ঞেস করে বাতাবি নেবুল ফুল ফুটেছে কি আমের মুকুল, এইভাবে করে বিভিন্নভাবে তার ভক্তদের কাছে জানতে চায়। তার ভক্তরাও কবিকে বলে সব কিছু ঠিক আছে কবি, এরপরেও তুমি কেন বসন্ত ঋতুকে বরণ করে নিচ্ছ না, তুমি কেন বসন্ত ঋতুকে উপেক্ষা করে আমাদের মনে ব্যথা দিচ্ছ। এভাবে করে তার ভক্তরা কবিকে বিভিন্নভাবে বসন্ত ঋতুর যে আগমনের যে সিম্বল সেই সিম্বলগুলোর কথা বলতে থাকে। এরপরেও কবি বসন্ত ঋতুকে বরণ করতে পারছেন না এবং অবশেষে কবি তার ভক্তদের বলে এবং শেষবারে এসে কবি তার ভক্তদের বলে যে কুহেলি উত্তরে তোলা মাঘের সন্ন্যাসী, অর্থাৎ পুষ্পশূন্য চলে গেছে পুষ্পশূন্য দিগন্তের পথে। অর্থাৎ তখন তিনি বলেন যে শীতকাল যেমন সব কিছুকে শূন্য রিক্ত করে যায়, শীতকাল যেমন সব কিছুকে একেবারে বিমর্ষ করে যায়, সব কিছুকে রিক্ততে শূন্যত করে যায়, ঠিক তেমনি শীতের দুঃখ ভারাক্রান্তে আমি এত বেশি আচ্ছাদিত হয়ে আছি, শীত ঋতু আমাকে অনেক বেশি শূন্য করে গিয়েছে, শীত ঋতু আমাকে অনেক বেশি আমার প্রিয়জনকে আমার কাছ থেকে হারিয়ে নিয়েছে। তাই শীতের সেই শূন্যতা সে রিক্ততা কবি কখনো ভুলতে পারছেন না। অর্থাৎ এর প্রধান কারণ হচ্ছে কবির তার যে প্রথম স্বামী সৈয়দ নারায়ণ হোসেন, অর্থাৎ কবির
কাব্যজীবনের অন্যতম প্রেরণাদাত্রী এবং অন্যতম উৎসাহদাতা ছিল তার স্বামী সৈয়দ নেয়ার হোসেন। অর্থাৎ আমি বলেছিলাম সুফিয়া কামাল পারিবারিক একটি বন্দির মধ্যে জীবন কাটাতো। অর্থাৎ তৎকালীন সময় মেয়েদেরকে যে শিক্ষা দেওয়া, শিক্ষা দেওয়া সে সুযোগ কোনো ছিল না। ঠিক তেমনি সুফিয়া কামাল কিন্তু সেই সুযোগটা পেতেন না, কিন্তু তার স্বামীর উৎসাহে তিনি কাব্য রচনায় অনেক বেশি সফলতা পেয়েছেন এবং তার প্রত্যেকটি কাজে তার স্বামী তাকে অনেক বেশি উৎসাহ দিয়েছেন। তাই সে তার স্বামীর মৃত্যু তিনি কোনো মতে বলতে পারছেন না। অর্থাৎ তার স্বামী মারা গিয়েছেন সেই শীতকালে, সেই শূন্যতা, রিক্ততা কবি মনকে এত বেশি আচ্ছাদিত করে আছে, তিনি সেটা কোনো মতে ভুলতে পারছেন না। তাই তিনি বসন্ত ঋতুকে বহন করতে পারছেন না। অর্থাৎ এই যে ঋতু, এই যে প্রকৃতি আমাদের মানব মনের উপর অবচেতনভাবে যে একটা প্রভাব বিস্তার করে, সেই কবিতাটি সেই বিশেষ দিকটি এই তাহারে পরে মনে কবিতার সাথে অনেক বেশি তাৎপর্যপূর্ণময় হয়ে উঠেছে। শিক্ষার্থীরা তোমরা কবিতাটি পড়লেই, আমি কবিতাটি তোমাদেরকে পড়ে দিয়েছি এবং তোমরা কবিতাটি পড়ে ইতিমধ্যে আমি আশা করছি সে কবিতার দ্বিতীয় অংশ থেকে তোমরা অনেক কিছু বুঝতে পারবে। এবং কবিতার দ্বিতীয় অংশটি পড়ার পর দ্বিতীয় অংশ থেকে আমি কিছু কিছু বিষয় তোমাদের সামনে উন্মোচন করব। সেখানে বিভিন্ন দিকগুলো বরাবরই আমার কবিতার প্রত্যেকটি গদ্য পদ্যের সাথে আমি বিশেষ করে শব্দ অর্থগুলো, তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর এবং কবিতার যে আঙ্গিক বিচার বা বিভিন্ন দিকগুলো আমি তোমাদের সামনে আলোচনা করে থাকি। আজকেও আমি ঠিক একইভাবে এই বিষয়গুলো তোমাদের সামনে আলোচনা করবো এবং আশা করব তোমরা সেই কবিতার দিকগুলো এবং আমাদের যে অনলাইন কলেজের যে পেজ আছে, সেই অনলাইন কলেজের পেজ এবং ইউটিউব থেকে তোমরা সেই পড়াগুলো ডাউনলোড করে শিখে নিবে এবং আমাদের কলেজ খুললে আমরা এগুলো আবার তোমাদেরকে পড়াবো। তো যাই হোক, শিক্ষার্থীদের অনেক কথা বলা হয়েছে, চলো আমরা কবিতার বিশেষ কী কী দিক পাই সেই দিকগুলো সম্পর্কে আমি তোমাদেরকে একটু জানিয়ে দিচ্ছি। শিক্ষার্থীরা, আমার ক্লাসে আমি তোমাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার অনলাইন ক্লাস শুরু করছি। শিক্ষার্থীদের কবিতার যে বিশেষ আঙ্গিক দিক কেমন, আমি তোমাদেরকে একটু পাঠ পরিচিতির সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমি কোন পাঠ পরিচিতিতে গত ক্লাসে পড়েছিলাম সেটা আমি আজকেও তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তাহারে পরে মনে, এটি আমি তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম যে এটি উৎস হচ্ছে সাজের মায়ের নামক একটি কাব্যগ্রন্থ, সেখান থেকে নেওয়া হয় এবং সেটা প্রথম প্রকাশিত হয় মাসিক মোহাম্মদ পত্রিকা নামে একটা পত্রিকা আছে, সেই পত্রিকায় প্রকাশিত হয়। সেটা আমি গত ক্লাসে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আজকেও আমি সেটি তোমাদের সামনে উপস্থাপন করে আমি আমার কবিতার বিভিন্ন দিক বা আঙ্গিক বিচার সেই বিষয়গুলোতে আমি চলে যাব। শিক্ষার্থীরা, আমি গত ক্লাসে বলেছি সেটি, তাই আমি এটা বলছি না, তোমরা দেখে নিবে। এখন শিক্ষার্থীরা, আমি আমার কবিতার যে বিশেষ দিকগুলো তোমাদের সামনে উন্মোচন করব, কবিতার সেই বিশেষ দিকগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করছি, তোমরা খেয়াল করো। প্রথমে আমি আসি কবিতার আঙ্গিক বিচার। অর্থাৎ আমি গতকাল যে তোমাদের যে কবিতাটি পড়িয়েছিলাম, সেই কবিতাটা আমরা বিচার বিশ্লেষণ করলে আমরা কী কী দিকগুলো পাই। অর্থাৎ কবিতাটিতে পড়ার পর আমাদের সামনে কী কী বিষয়গুলো উন্মোচিত হয়েছে, সেই বিষয়গুলোকে আমরা দাঁড় করিয়েছি আঙ্গিক বিচার। অর্থাৎ প্রত্যেকটি কবিতা, প্রত্যেকটি গদ্য পড়ার পর সেটাকে বিচার বিশ্লেষণ করলে কিছু কিছু দিক আমাদের সামনে উপস্থাপন হয়। সেই দিকগুলো আমরা ক্লাসে বরাবর আলোচনা করে থাকি, এখন আমি একটু আলোচনা করব। সেটাকে আমি বলছি আঙ্গিক বিচার। অর্থাৎ কবিতাটিকে বিচার করলে, বিশ্লেষণ করলে আমরা কোন কোন দিকগুলো পাই, তোমরা একটু দেখো। তাহলে শিক্ষার্থীরা, কবিতাটি আমি গত ক্লাসে পড়িয়ে দিয়েছিলাম, আজকে আমি কিছু বিষয় বের করে নিয়ে এসেছি সেই কবিতা থেকে, সেগুলো আমি তোমাদের সামনে পর্যায়ক্রমে আমি তোমাদের সামনে এগুলো উপস্থাপন করছি। আমি কার্যত দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখো। তাহারে পরমাণু কবিতায় প্রকৃতি ও মানব মনের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক তাৎপর্যময় অভিব্যক্তি প্রকাশ পেয়েছে। অর্থাৎ আমি বলেছিলাম যে প্রকৃতি, অর্থাৎ নেচার ইজ দ্য বেস্ট টিচার অফ হিউম্যান লাইফ। কারণ প্রকৃতি মানুষের জীবনকে খুব ইজিলি ইনফ্লুয়েন্স করে। অর্থাৎ প্রকৃতি আমাদেরকে ভাবায়, প্রকৃতি আমাদেরকে কাঁদায়, প্রকৃতি আমাদেরকে হাসায় এবং প্রকৃতি আমাদেরকে ভাবুক হতে, আমাদের মনের চিন্তা এবং আমাদের মনকে অনেক বেশি অনুপ্রাণিত করতে প্রকৃতির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই জন্য আমি বলেছিলাম যে এই কবিতায় প্রকৃতি ও মানব মনের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক, এটা তাৎপর্যময় এবং সেটা অভিব্যক্তি প্রকাশ পেয়েছে। আমরা দেখতে পেয়েছি যে শীতকাল যখন এসেছিল, তখন শীতকালে তিনি তার স্বামীকে হারিয়েছেন এবং শীতের শূন্যতা, রিক্ততা কবি মনকে এত বেশি আচ্ছাদিত করে আছে, তাই তিনি বসন্ত ঋতুকে বরণ করে নিতে পারছেন না। এটি হচ্ছে তার মানব মনের একটি গুরুত্বপূর্ণ দিক। অর্থাৎ
আমি তোমাদেরকে বলেছিলাম যে এই কবিতাটির যে শিখন ফল, আমি শিখন ফল বলেছিলাম যে এটি সংলাপধর্মী কবিতা, অর্থাৎ মূলত এই কবিতা কবি এবং কবি ভক্তদের কথোপকথনের মধ্য দিয়ে কবিতা এগিয়ে গিয়েছে। আমরা কবিতাটি প্রথম থেকে শেষ পর্যন্ত আমি যখন তোমাদেরকে পড়ে দিয়েছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি হে কবি নীরব কেন ফাগুন যে এসেছে তরাই। এটা হচ্ছে কবির ভক্তরা কবিকে প্রথমে প্রশ্ন করেছে, হে কবি তুমি কেন চুপচাপ হয়ে আছো, পৃথিবীতে বসন্ত ঋতু আসছে, তুমি কি বসন্ত ঋতুকে বরণ করে নিবে না। এবং শেষ লাইনে আমি কবি দেখতে পেয়েছে যে রিক্ত হস্তে তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। এবং শেষ পর্যায়ে এসে কবি তার ভক্তদের নানা প্রশ্নে জর্জরিত হয়ে তার ভক্তদের তিনি বলেন যে আমি বসন্ত ঋতুকে কোনো মতে বরণ করে নিতে পারছি না, আমি শীতের শূন্যতা রিক্ততা আমাকে এত বেশি আচ্ছাদিত করে আছে, আমি বসন্ত ঋতুকে বরণ করে নিতে পারছি না। তাহলে এই যে কবির সাথে কবির ভক্তদের যে একটা কথোপকথন, সেই কথোপকথনের মধ্য দিয়ে আমাদের সমস্ত কবিতাটি এগিয়ে গিয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এর আগে আমরা যে সমস্ত কবিতাগুলো পড়ি সেখানে কিন্তু কবি তার নিজস্ব কথা বলে যায় বা কোনো একটি বিষয়কে কবি পাঠকদের সামনে উন্মোচিত করেন। সেই ক্ষেত্রে ভক্তদের যে একটা অভিব্যক্তি বা যে একটা প্রশ্ন বা যে একটা জিজ্ঞাসা, সেটা কিন্তু কবিতায় ফুটে ওঠে না, কবি এককভাবে বলতে থাকে। কিন্তু এই প্রথম আমরা দেখেছি তাহারে পরমনে কবিতায় কবির সাথে কবির ভক্তদের যে কথোপকথন, সেই কথোপকথনটা আমরা এই কবিতার মাধ্যমে দেখতে পাই। কবিতাটি বিশ্লেষণ করলে এই বিষয়গুলো আমরা দেখতে পাই। শিক্ষার্থীরা, এরপরে আমরা যেটা বলেছিলাম কবিতার মধ্যে তোমাদেরকে আমি, যে বসন্তকাল এলেও কবি কবিতা রচনা না করার কারণে কবি ভক্ত খুবই চিন্তিত। কবি তার ফিরে আসা শীত ঋতুর অন্তরালে প্রিয় মানুষকে স্মরণ করেছেন মনে মনে। অর্থাৎ আমি কবিতাটি প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা পড়ার পরে আমরা যে বিষয়গুলো পেয়েছি, বসন্ত আসছে ঠিকই, কিন্তু কবি কবিতা রচনা করতে পারছেন না, কারণ প্রতি বছর বসন্ত ঋতু আসলে তিনি তার ভক্তদের নিয়ে বসন্তের জন্য কবিতা রচনা করেন, গান রচনা করেন এবং তিনি তার ভক্তদের নিয়ে বসন্ত ঋতুকে উদযাপন করার জন্য মেতে থাকেন। কিন্তু এবছর কবি বসন্ত ঋতুর প্রতি মুখ ফুরিয়ে নিয়েছেন, তিনি আনমনা হয়ে বসে আছেন। অর্থাৎ বসন্তের প্রতি কবির বিমুখতা প্রকাশ পেয়েছে। তার একটি কারণ যে শীতের পর আসে বসন্ত, তাহলে সেই শীতের কালের মধ্যে কবি তার যে প্রিয় মানুষ আছে, তার প্রিয় মানুষ দ্যাট মিনস তার যে স্বামী কবিকে অনেক বেশি উৎসাহ দিয়েছিল কাব্য রচনা এবং কবির প্রত্যেকটি কাজে, যিনি কবিকে সাহস জুগিয়েছেন এবং কবির অন্যতম উৎসাহদাতা বা প্রেরণাদাত্রী ছিলেন, তিনি যখন শীতকালে মারা যান, তাই শীতকালে তার প্রিয় মানুষ হারানোর কথা তিনি বারবার স্মরণ করছেন, সেই জন্য তিনি বসন্ত ঋতুকে বরণ করতে পারছেন না। এটা কিন্তু আমরা কবিতাটি বিচার বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই। শিক্ষার্থীরা, এরপরও আছে, তোমরা একটু দেখো যে সাধারণভাবে আমি যেটি তোমাদেরকে শুরুতে বলেছিলাম যে সাধারণভাবে প্রকৃতির সৌন্দর্য মানব মনের অফুরন্ত আনন্দ উৎস। অর্থাৎ প্রকৃতির যে সৌন্দর্য, যেমন ধরো শিক্ষার্থীরা এখন এখন কৃষ্ণচূড়া ফুল ফুটেছে, তাই কৃষ্ণচূড়া ফুল তোমরা দেখবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে এবং বিভিন্ন জায়গায় লাল লাল কৃষ্ণচূড়া ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটে আসছে। প্রকৃতি যেমন আমাদেরকে হাসাচ্ছে, প্রকৃতি যেমন আমাদেরকে অনেক বেশি চিন্তিত করে তুলছে, আমাদের মনের আনন্দকে, আমাদের মনকে অনেক বেশি অনুরণিত করে তুলছে প্রকৃতি। তাহলে এখানে বলা হচ্ছে যে সাধারণত প্রকৃতির সৌন্দর্য মানব মনে অফুরন্ত আনন্দ উৎস। অর্থাৎ প্রকৃতির সৌন্দর্য আমাদের মনে, আমাদের অজান্তে আমাদের মনের মধ্যে একটা আনন্দ শিহরণ জাগায়, আমাদের মনকে অনেক বেশি উদ্বেলিত করে, আমাদের মনকে অনেক বেশি তাৎপর্যময় করে তোলে। তাহলে বসন্ত ঠিক তেমনিভাবে বসন্ত প্রকৃতিতে অবরোধ সৌন্দর্য। অর্থাৎ বসন্তকাল যখন আসে তখন আমরা দেখতে পাই সব দিক দিয়ে বসন্ত থেকে বরণ করার জন্য একটা হই হই, একটা রই রই, একটা সৌন্দর্য সবার মধ্যে মেতে উঠে। এবং সবাই কোকিলের গান আমরা শুনতে পাই। বসন্ত ঋতুকে বরণ করার জন্য সবাই বিভিন্ন রঙের শাড়ি পরে, বিশেষ করে হলুদ রঙের বাসন্তী শাড়ি পরে তারা বিভিন্ন গানে, বিভিন্ন ছন্দে, বিভিন্ন কবিতা আবৃত্তির মাধ্যমে তারা প্রকৃতিকে বরণ করে নেয়। এটি হচ্ছে মানব মনে আনন্দের একটি শিহরণ জাগাবে, এটাই স্বাভাবিক। কিন্তু তিনি তাকে ভাবে ছন্দে সুরে ফুটিয়ে তুলবেন, সেটাই প্রত্যাশিত। অর্থাৎ কবির ভক্তদের একটাই উদ্দেশ্য ছিল যে কবি যখন কবি বসন্ত ঋতু আসে, কবি কিন্তু প্রতিবার আমাদেরকে নিয়ে তিনি ভাবে ছন্দে, আমাদেরকে নিয়ে তিনি নৌকা সাজিয়ে বসন্ত ঋতুকে তিনি বরণ করতে যান, আমাদেরকে নিয়ে তিনি গান করেন, বসন্ত থেকে বরণ করেন। কিন্তু এবছর কবি বসন্ত থেকে বরণ করছেন না, তাই তার ভক্তরা কিন্তু কবির কাছ থেকে সেটা প্রত্যাশা করেছেন। দেখো আমি তোমাদেরকে কার্য দিয়ে আরেকবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সাধারণভাবে প্রকৃতির সৌন্দর্য মানব মনে অফুরন্ত আনন্দ উৎস। সেটা আমি বলেছিলাম কেন অফুরন্ত আনন্দ উৎস। আমি বলেছি বসন্ত প্রকৃতিতে এক অপরূপ সৌন্দর্য
জায়গায় আমাদের মনের মধ্যে শিহরণ জাগায়, এবং এই বসন্ত ঋতুকে বরণ করার জন্য আমরা ফুলে বরণ করি, সেটাই আমাদের প্রত্যাশিত। কিন্তু এবছর কবি সেটা বরণ করতে পারছেন না। তাহলে এই তিনটি আঙ্গিক দিক আমরা পাই, এবং আরও কয়েকটি দিক আমাদের সামনে আমরা কবিতার মধ্যে পাই। সেই দিকগুলো আমি তোমাদের সামনে একটু আলোচনা করছি পর্যায়ক্রমে, তোমরা একটু দেখো শিক্ষার্থীরা। এখানে আরেকটি বিষয় হচ্ছে যে তাহারে পরমনে কবিতায় কবি ব্যক্তি জীবনে দুঃখময় ঘটনা ছায়াপাত করেছে। এই কথাটি আমি তোমাদের কবিতা যখন পড়িয়েছি তখন আমি তোমাদেরকে বেশ কয়েকবার বলেছি, এখনও আমি তোমাদের বলছি যে তাহারে পরমনে কবিতায় কবি ব্যক্তি জীবনে দুঃখময় ঘটনা ছায়াপাত করেছে। দুঃখময়টা হচ্ছে কীরকম, যে তার প্রথম স্বামী শীতকালে মারা গিয়েছেন, বসন্তকালে তিনি বরণ করতে পারছেন না, এটাই তার দুঃখময়। এবং যেটা আমি তোমাদের বলেছিলাম কিছুক্ষণ আগের স্লাইডে, আমি তোমাদেরকে সেটা জানিয়ে দিয়েছি, এটাকে আমি আবারও একটু রিপিট করে নিচ্ছি শিক্ষার্থীরা, যে তার সাহিত্য সাধনার প্রধান সহায়ক, অর্থাৎ কবি পারিবারিক জীবনের মধ্যে বন্দী ছিলেন, সেখানে তিনি লেখাপড়া করার সুযোগ পাননি। অর্থাৎ আমাদের রক্ষণশীল যে সমাজ ছিল, সেই সমাজ কিন্তু মেয়েদের শিক্ষার ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বড় ধরনের একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করার কাজই হচ্ছে রক্ষণশীল সমাজের কাজ। কিন্তু সেই রক্ষণশীল সমাজ কিন্তু আমাদের মেয়েদেরকে আটকে রাখতে পারেনি, বেগম সুফিয়া কামালকে আটকে রাখতে পারেনি, বেগম রোকেয়া সাখাওয়াতকে আটকে রাখতে পারেনি। অর্থাৎ তারা যদি উদাত্তভাবে এগিয়ে না আসতেন, তাহলে আজকে আমরা বর্তমান যে নারী শিক্ষার যে অভূতপূর্ব সাফল্য, বর্তমানে নারীদের সকল জায়গায় তাদের যে পদচারণা, সর্বক্ষেত্রে তাদের যে সাফল্য, সেই দিকটি কিন্তু আমরা পেতাম না। সেটি কিন্তু এই নারী শিক্ষার সাফল্য বা দিকটি কিন্তু আমাদের উপমহাদেশে কিন্তু বীজ বপন করেছিলেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন এবং সুফিয়া কামাল। তাহলে এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, যে তার সাহিত্য সাধনার প্রধান সহায়ক এবং উৎসাহদাতা স্বামী সৈয়দ নয়াল হোসেনের আকস্মিক মৃত্যুতে কবির জীবনের প্রচণ্ড শূন্যতা নেমে আসে, এবং তার ব্যক্তি জীবন ও কাব্য সাধনার ক্ষেত্রে নেমে আসে এক দুঃসহ বিষণ্ণতা। কবি মন আচ্ছন্ন হয়ে যায় রিক্ততার হাহাকারে। তাই আমি তোমাদের বলেছিলাম যে এই কবিতায় কবির ব্যক্তি জীবনের কবিতাটি এত বেশি তাৎপর্যপূর্ণ এবং কবিতাটি এত বেশি জনপ্রিয়তা পেয়েছে যে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বই এবছরও কবিতাটিকে আবার সংযোজন করেছেন। অর্থাৎ এই কবিতাটির মধ্যে একটি বিশেষ দিক রয়েছে মানবমনের এবং প্রকৃতির, যে প্রকৃতির সাথে যে একটা অবিচ্ছেদ্য সম্পর্ক থাকে মানবমনের, সেই দৃষ্টিকোণ থেকে এই কবিতাটিকে আবারও এনসিটিভি পাঠ্য করেছে। অর্থাৎ আমি তোমাদেরকে কবিতাটি পড়ার আগেও বলেছিলাম, এখন আমি তোমাদেরকে বলছি যে এই কবিতার কোন কোন বিশেষ দিকগুলো প্রতিফলিত হয়েছে সেই বিষয়গুলো দেখো। যে তার ব্যক্তি জীবন ও সাধনার ক্ষেত্রে এক নেমে আসে বিষণ্ণতা, অর্থাৎ তার স্বামী যে মারা গিয়েছে, তার স্বামী মারা যাওয়ার পর কবির মধ্যে একটা হাহাকার, একটা শূন্যতা, একটা রিক্ততা আমরা দেখতে পাই। অর্থাৎ তিনি তার স্বামী সৈয়দ নয়াল হোসেনকে তিনি মুটো তিনি ভুলতে পারছেন না, এই বিষয়টি তিনি এখানে তুলে ধরছেন। এবং তার যে শূন্যতা, প্রিয়জনকে হারিয়ে মানুষ যে স্তব্ধ হয়ে যায়, মানুষের মনের মধ্যে যে এক ধরনের একটা আচমকা, একটা দুঃখ, একটা বিষণ্ণতা, একটা হাহাকার, একটা শূন্যতা বা একটা রিক্ততা, যাই বলি না কেন, সেই দিকগুলো ফুটে ওঠে। ঠিক তেমনি তাহারে পরমাণু কবিতার মধ্যেও শিক্ষার্থীরা আমরা এই দিকটা দেখতে পাই। শিক্ষার্থীরা আমি আরেকটি পয়েন্টের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি, যে তাহারে পরমাণু কবিতাকে আচ্ছন্ন করে আছে এক বিষাদময় রিক্ততার সুর। অর্থাৎ এই কবিতাটি প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা দেখতে পাই একটা বিচ্ছিন্নতা, একটা বিষাদময়, একটা দুঃখ, একটা বেদনা, প্রিয়জন হারানোর যে একটা দুঃখ, একটা হাহাকার। অর্থাৎ আমাদের যখন কোনো প্রিয়জন মারা যায়, কোনো প্রিয় মানুষ মারা যায়, তখন কিন্তু তার শূন্যতা, তার রিক্ততা আমাদেরকে এত বেশি আচ্ছন্ন করে রাখে, কোনো কিছু কিন্তু আমাদের মনের মধ্যে তখন ভালো লাগে না, কোনো কিছুকে আমরা সহজে বহন করে নিতে পারি না। ঠিক তেমনি বেগম সুফিয়া কামালও কোনো কিছুকে বহন করে নিতে পারছেন না, তাই তিনি উদাসীন হয়ে আছেন। বসন্তের প্রতি তিনি মুখ ফিরিয়ে নিয়েছেন, শীতের করুণ বিদায় তার মনকে ভার ধ্বনিত করছে। অর্থাৎ শীতের শূন্যতা তার মনকে আচ্ছাদিত করে আছে এবং শীতের বেদনা তার মনকে বারবার ধ্বনিত করছে, তাই তিনি বসন্ত ঋতুকে বরণ করে নেওয়ার কথা তিনি ভাবছেন না, অর্থাৎ বসন্ত ঋতুকে তিনি বরণ করে নিতে পারছেন না। এই জন্য এই কবিতাটিতে আমরা যে বিষয়টি পেয়েছি, সেই আঙ্গিক বিচার করলে আমি যে দিকটি তোমাদের সামনে উপস্থাপন করতে পেরেছি সেটি হচ্ছে, তাহারে পরমনে কবিতাকে আচ্ছন্ন করে আছে এক বিষাদময় রিক্ততার সুর। তাই বসন্ত এলো উদাসীন কবি উদাসীন হয়ে আছে, সেটা আমি বলছি। তবে বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা, তিনি তার মধ্যে আমরা উদাসীনতা দেখতে পাই। কবির অন্তর্জুড়ে রিক্ততা, তার শূন্যতা, হারানোর বেদনার দিকটি আমরা এই কবিতায় দেখতে পাই বিচার বিশ্লেষণ করলে।
কবিতাটির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে লক্ষণীয় বৈশিষ্ট্য, যে বিষয়টি আমরা কবিতাটি পাঠ করার পর যে বিষয়টি আমরা দেখতে পাই সে কবিতা হচ্ছে নাটকীয়তা, অর্থাৎ ঘটনারীতির দিক দিয়ে এটি একটি সংলাপ নির্ভর রচনা। আমি তোমাদের বলেছিলাম যে কোনো কবিতা কিন্তু এরকম সংলাপ নির্ভর হয়ে থাকে না, অর্থাৎ এটি হচ্ছে একটা নাটকীয়তা। নাটকীয়তা হচ্ছে কীরকম, কবির সাথে কবির ভক্তদের যে কথোপকথন সেটাকে বিশ্লেষকরা বলছেন যে এটা একটা নাটকীয়তার মধ্য দিয়ে কবিতাটি এগিয়ে গিয়েছে, এটি হচ্ছে কবিতার অন্যতম একটি বৈশিষ্ট্য, এবং এটাকে বলছে আমরা একটা সংলাপ নির্ভর রচনা। এটাকে আমি বলবো ডেফিনেটলি একটি সংলাপ নির্ভর রচনা, কারণ শুরুতে আছে হে কবি নীরব কেন, তার মানে হে কবি দ্বারা কবির ভক্তরা কবিকে সম্বোধন করেছেন, এবং কবির শেষ লাইনে বলেছেন ভুলিতে পারি না কোনো মতে, অর্থাৎ তিনি কোনো মতে ভুলতে পারেন না, কাছে সরে এসে তিনি বললেন কোনো মতে ভুলতে পারেন না। এটি হচ্ছে শিক্ষার্থীর একটা সংলাপ নির্ভর কবিতা। তাহলে আমরা এই কবিতাটি পাঠ বিশ্লেষণ করলে আমি যে দিকগুলো তোমাদের সামনে উপস্থাপন করেছি আশা করি তোমরা সেই বিষয়গুলো বুঝতে পেরেছো। কবিতার ক্ষেত্রে শিক্ষার্থীরা আমি কিছু শব্দার্থ তোমাদের সামনে দাঁড় করাচ্ছি। এই যে শব্দার্থগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট, যেগুলো আমাদের জ্ঞানমূলকে থাকে এবং আমাদের বিশেষ করে এমসিকিউর মধ্যে যে শব্দার্থগুলো থাকে তার মধ্যে কিছু কিছু শব্দ আমি তোমাদেরকে কবিতাটি পাঠ করার সময় বলেছি, এবং কিছু কিছু শব্দ আমি তোমাদের সামনে উপস্থাপন করছি, তোমরা শব্দগুলো একটু দেখো। যেমন এখানে আছে বরিয়া, বরিয়া মানে বরণ করে, তবে বসন্তকে বরিয়া নিবে না কো, বরিয়া মানে বরণ করে, সমীর বাতাস, এবং এই লাইনটা আছে চারদিকে গন্ধে, হ্যাঁ হয়েছে কি অধীর আকুল, অর্থাৎ গন্ধ বাতাস কি সব দিয়ে আকুল হয়ে গেছে। অলোক, অলোক হতে দৃষ্টির অগোচরে, যেমন অলোক পাথার বাহিয়া তরিতা এসেছে কি, বেজেছে কি আগমনী গান, সে কি আমাকে দেখেছে কি রাখিনি সন্ধান। তাহলে অলোক মানে দৃষ্টির অগোচরে, কবি দূরে তাকিয়ে বলেছেন যে এখানে কি কোনো বসন্তের কি কোনো নৌকা কি সাজানো হয়েছে, তরিতা এসেছে কি, বেজেছে কি আগমনী গান। বসন্ত যখন আসে তখন আমরা নৌকা সাজিয়ে নেন কবি ফুলে ফুলে তার ভক্তদের নিয়ে, তখন তিনি বসন্তটিকে বরণ করেন। সেখানে আমি অলোক শব্দটি পেয়েছিলাম। এই অলোক শব্দ হচ্ছে দৃষ্টির অগোচরে, অর্থাৎ বরিয়া মানে বরণ করে, সমীর মানে বাতাস, আর অলোক হতে দৃষ্টির অগোচরে। এরপর আরও তিনটি শব্দ হচ্ছে শিক্ষার্থীদের পাথার, পাথার মানে সমুদ্র, অর্থাৎ এখানে একটা পাথার এটি সমুদ্র ইম্পর্টেন্ট, রচিয়া রচনা করে। পুষ্পারতি মানে পুষ্পের বন্দনা বা ফুলের নিবেদন, বন্দনা বা নিবেদন, অর্থাৎ ফুল দিয়ে আমরা ফুলকে সাজিয়ে যখন কারো কাছে আমরা উপস্থাপন করি ফুলের তোড়া দিয়ে বা ফুলের মালা দিয়ে, সেটাকে বলা হচ্ছে পুষ্পারতি। এরপর আছে আরও তিনটি শব্দ দেখো শিক্ষার্থীরা, যেমন কুহেলি, কুহেলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী, অর্থাৎ কুহেলি মানে কুয়াশা, অর্থাৎ কুয়াশা সব কিছুকে যেমন শীতকালে ঢেকে রাখে, এবং শীতের কুয়াশা মাঘ মাসের শীতকাল সবাইকে যেমন শূন্য করে দেয়, সবাইকে যেমন খুব সন্ন্যাসী করে দেয়, ঠিক তেমনি সে শীতকালটি কবিকে সন্ন্যাসী করে দিয়েছিল, কারণ সে শীতকালে কবিতার সময়কে হারিয়েছেন। এরপর হচ্ছে মাধবী বাসন্তী লতা বা পাতার ফুল, সেটাও আমরা পেয়েছিলাম উত্তরে মানে চাদর, অর্থাৎ শীতের চাদর মোড়ানো গায়ে। আমি তোমাদেরকে সামনে দাঁড় করেছিলাম শীতের চাদর মোড়ানো গায়ে একটি লুক চলে যাচ্ছিল, ঠিক তেমনি একটি লুক যেমন রেল লাইনের পাশ দিয়ে শীতকালে চাদর মুড়িয়ে চলে যাচ্ছিল, সে কারো দিকে ফিরে তাকাচ্ছে না, তাকে ডাকছে অনেকেই কিন্তু সে তাকাচ্ছে না, ঠিক তেমনি কবির স্বামীও কবিকে ছেড়ে চলে গেছেন তিনি যখন মৃত্যুবরণ করেছেন, সেটাকে উত্তরে চাদর তোলার সাথে তুলনা করা হয়েছে। শিক্ষার্থীরা শব্দগুলো আমি তোমাদের সামনে আরেকবার জানিয়ে দিচ্ছি, যেমন তোমরা একটু খেয়াল করে আমি তোমাদের কার্য দিয়ে দেখিয়ে দিচ্ছি। বরিয়া বরণ করে, সমীর বাতাস অলোক, দৃষ্টির অগোচরে, পাথার সমুদ্র, রচিয়া রচনা করে, পুষ্পারতি ফুলের বন্দনা বা নিবেদন, কুহলি কুয়াশা, এবং আমি বলছি মাধুরী বাসন্তী লতা পাতার ফুল, উত্তরী চাদর। তাহলে এই শব্দগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং শব্দগুলো তোমরা একটু ভালো করে দেখে নেবে। এরপর আমরা এটাকে মূল্যায়ন করলে, অর্থাৎ কবিতাটি মূল্যায়ন করলে আমরা কিছু কিছু দিক পাই। তাহলে সে মূল্যায়নগুলো হচ্ছে পাঠ, যেটাকে আমি তোমাদেরকে জানছি পাঠ মূল্যায়ন বা শ্রেণী মূল্যায়ন। অর্থাৎ যখন আমাদের কলেজ শুরু হতো, আমি যখন তোমাদেরকে সরাসরি ক্লাসে নিতাম, তাহলে কবিতাটি পড়ানোর পর আমি আমার ছাত্রীদেরকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকি যে শিক্ষার্থীরা তোমরা এই কবিতায় কী কী প্রশ্ন করেছো, আমি তোমাদের কিছু প্রশ্ন ক্লাসে জিজ্ঞেস করে থাকি। আমি প্রতিবারে আমি কোনো কবিতা বা কোনো গদ্য পড়ানোর পর আমি শিক্ষার্থীর কাছ থেকে কিছু ফিডব্যাক আদায় করি, যে আমার শিক্ষার্থীরা আসলে কতটুকু বুঝতে পেরেছিল, সেই ফিডব্যাকগুলো আমি আদায় করি, এবং সেই পাঠ মূল্যায়নের মাধ্যমে
আমি যে প্রশ্নগুলো তোমাদের সামনে দাঁড় করাচ্ছি সেগুলো তোমাদের জ্ঞানমূলক প্রশ্নের জন্য, ইভেন তোমাদের এমসিকিউ পরীক্ষা প্রশ্নের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি শিক্ষার্থীদের কবিতাটি পড়ে দিয়েছিলাম, তাই আমি কিছু কিছু প্রশ্ন তোমাদেরকে জিজ্ঞেস করেছি এবং উত্তরগুলো তোমাদেরকে পড়ে দিচ্ছি। তোমরা একটু দেখো যে তাহারে পরে মনে কবিতাটি কবে কোথায় প্রকাশিত হয়েছিল। এই প্রশ্নটি আমাদের জ্ঞানমূলক প্রশ্ন এবং আমাদের এমসিকিউর জন্য আসে। তাহারে পরে মনে কবিতাটি কবে কোথায় প্রকাশিত হয়েছিল তোমরা একটু দেখে নিবে। এরপর আমার 2 নম্বর প্রশ্ন হচ্ছে, কহিল সে স্নিগ্ধ আখি তুলি, কার কথা বলা হয়েছে? তোর কে আখি তুলি বলল, কে চোখ তুলি? নিশ্চয় কবির কথা। কবি কহিল সে স্নিগ্ধ আখি তুলি, দক্ষিণ দুয়ার গেছে খুলি, দক্ষিণ দিকে কি দুয়ার গেছে খুলি? তিনি জানতে চেয়েছেন তার ভক্তদের কাছে এবং তিনি বলেছেন, বাতাবি নেবুর ফুল ফুটেছে কি, ফুটেছে কি আমের মুকুল, গন্ধে গন্ধে তার চারদিকে হয়েছে কি অধীর আকুল। তিনি এভাবে করে তিনি এই কথাটি তার ভক্তদের বলেছেন। তাই কহিল সে স্নিগ্ধ আঁকি তুলি, কার কথা বলা হয়েছে? এটা আমরা নিঃসন্দেহে বলবো এটি কবির কথা বলা হয়েছে। শিক্ষার্থীরা এরপরে প্রশ্ন হচ্ছে, মাঘের সন্ন্যাসী কোথায় চলে গিয়েছে? আমি বলেছিলাম মাঘের সন্ন্যাসী গিয়েছিল হচ্ছে পুষ্পশূন্য দিগন্তের পথে, অর্থাৎ শীতকালে গাছের ফুল ফল পাতা সব কিছু শীতকাল গাছকে একেবারে শূন্য করে দিয়ে চলে যায়। অর্থাৎ যখন শীতকাল আসে তখন গাছের মধ্যে কোনো ফুল থাকে না, কোনো পাতা থাকে না, গাছ একেবারে শুকিয়ে যায়। তো গাছ যেমন সব কিছুকে শূন্য করে দিয়ে যায়, ঠিক তেমনি মাঘ মাসের সন্ন্যাসী অর্থাৎ মাঘ মাসের শীতকাল কবিকে অনেক বেশি সন্ন্যাসী করে দিয়েছেন। এরপর আমার আরেকটি প্রশ্ন হচ্ছে, তাহারে পরমাণু কবিতায় কিসের ছায়াপাত ঘটছে? যেটা আমি কিছুক্ষণ আগেই তোমাদের বলেছি যে তাহারে পরমাণু কবিতায় কবি ব্যক্তি জীবনে ছায়াপাত ঘটছে। অর্থাৎ এই কবিতাটিতে আমরা দেখতে পাই কবির যে ব্যক্তি জীবন, তিনি তার ব্যক্তি জীবনের বিভিন্ন দিকগুলো এই কবিতায় তুলে ধরেছেন। তাহলে কবির ব্যক্তি জীবনের ছায়াপাত এই কবিতাটিতে ঘটেছে। এরপর আছে তাহারে পরমাণু কবিতার বৈশিষ্ট্য কি? এটা হচ্ছে সংলাপ এবং নাটকীয়তম বৈশিষ্ট্য, এটা হচ্ছে কবিতার অন্যতম বৈশিষ্ট্য। এটা তোমরা একটু দেখে নিবি শিক্ষার্থীরা। তাহারে পরমাণু কবিতায় কোন কোন ফুলের কথা বলা হয়েছে? এটা তোমরা জানো, কবিতাটি পড়লে কবিতাটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়লে তোমরা কিছু কিছু ফুল পাবে, যে ফুলগুলো এই কবিতায় বলা হয়েছে। বাতাবি লেবুর ফুল বলা হয়েছে। দেখো তাহারে পরমাণু কবিতায় কিসের প্রতি কবির বিমুখতা প্রকাশ পেয়েছে সেটা তো আমরা জানি। তাহারে পরমাণু কবিতায় বসন্তের প্রতি কবির বিমুখতা প্রকাশ পেয়েছে, কারণ বসন্ত ঋতুর সাথে শীত ঋতুর যে একটা মেলবন্ধন, সেই মেলবন্ধনটা কিন্তু কবির ব্যক্তি জীবনে ছায়াপাত করেছে। তো তাহারে পরমাণু কবিতায় কিসের প্রতি কবির বিমুখতা প্রকাশ পেয়েছে? ডেফিনেটলি এবং নিঃসন্দেহে সেটা আমরা বলবো বসন্তের প্রতি। এরপর আছে আমার, শুনি নাই রাখেনি সন্ধান, কবি কিসের সন্ধান রাখেনি? ডেফিনেটলি সেটা বসন্তকাল, এটাও কবির কথা। সেক্ষেত্রে এরপর আছে, ঋতুর রাজন বলতে কবি কাকে বুঝিয়েছেন? এটা তো আমরা জানি ঋতুর রাজন, ঋতুর রাজা বসন্তকে বুঝিয়েছেন। এরপর শিক্ষার্থীরা আরেকটি প্রশ্ন আমি তোমাদের সামনে দাঁড় করেছি, ভুলিতে পারি না কোনো মতো, কবি কাকে ভুলতে পারছেন না? এটা তো তোমরা জানো কবি তার স্বামী সৈয়দ নয়ন হোসেনকে ভুলতে পারছেন না, যিনি কবির কাব্য রচনা অন্যতম উৎসাহদাতা ছিলেন, যিনি কবিকে অনেক বেশি উৎসাহ দিয়েছেন। সেক্ষেত্রে আমি পাঠ মূল্যায়নের ক্ষেত্রে আমি তোমাদের সামনে 10টি প্রশ্ন উপস্থাপন করছি। সেই 10টি প্রশ্ন আমি আরেকবার তোমাদেরকে রিপিট করে দেখিয়ে দিচ্ছি। তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে এবং আমাদের কলেজের পেজ থেকে তোমরা আমার এই ক্লাসগুলো ডাউনলোড করে বারবার দেখবে এবং তোমাদের সামনে যে প্রশ্নগুলো থাকে সেগুলো তোমরা আমাকে ইনবক্স করবে। আমি চেষ্টা করবো তোমাদের সকল প্রশ্ন উত্তরগুলো জানিয়ে দিতে। যেমন আমি প্রথম প্রশ্ন দাঁড় করেছিলাম, তাহারে পরমাণু কবিতাটি কবে কোথায় প্রকাশিত হয়েছিল? এবং বলছিলাম কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি, কার কথা বলা হয়েছে? সেটির উত্তরটি আমি কিছুক্ষণ আগে বলেছি, মাঘের সন্ন্যাসী মানে শীতকাল, এটি কোথায় চলে গিয়েছে সেটা আমি তোমাদের সামনে প্রশ্নটি ছড়ে দিয়েছি। তাহারে পরমাণু কবিতায় কিসের ছায়াপাত ঘটেছে? এটা অবশ্যই সেটা আমি বলেছিলাম কবির ব্যক্তিগত জীবনের ছায়াপাত। তাহারে পরমাণু কবিতার বৈশিষ্ট্য, এটা হচ্ছে একটি সংলাপধর্মী কবিতা, নাটকীয় কবিতা। এবং তাহারে পরমাণু কবিতা কোন কোনগুলো, বাতাবি লেবুর ফুল, আমের মুকুল, এই কথাগুলোর কথা এখানে বলা হয়েছে। যে তাহারে পরমাণু কবিতায় কিসের প্রতি কবির বিমুখতা প্রকাশ পেয়েছে? এটা বসন্তের প্রতি, কারণ বলা যায় হোক বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা, তার মানে বসন্তের প্রতি কবি মুখ ফুরিয়ে নিয়েছেন, সেই বিষয়টি এখানে প্রকাশ পেয়েছে। এরপর বলা হচ্ছে, শুনি নাই রাখেনি সন্ধান, অর্থাৎ কবি বসন্তের সন্ধান রাখেনি। যখন তার ভক্তরা বলে তুমি কি দেখোনি, তখন কবি বলে না, কই আমি তো সন্ধান রাখিনি।
ঋতুরাজন বলতে কাকে বুঝিয়েছেন সেটা আমি বলছিলাম তোমাদেরকে। এরপর ভুলিতে পারি না কোনো মতে, কবি কাকে বলতে পারছেন না? কবি শীত ঋতুকে বলতে পারছেন না, কারণ শীতের শূন্যতায় তিনি তার স্বামীকে হারিয়েছেন, তাই শীত ঋতুকে তিনি বলতে পারছেন না। শিক্ষার্থীরা, এরপর আমি তোমাদের কিছু বাড়ির কাজ দিচ্ছি, তোমরা সে বাড়ির কাজগুলো একটু খেয়াল করো। পাঠ মূল্যায়নের পর আমি এই বাড়ির কাজগুলো তোমরা একটু যথারীতি তোমরা করে নেবে। বাড়ির কাজগুলো আমরা আমাদের কলেজ করলে সে বাড়ির কাজগুলো আমি তোমাদের থেকে আদায় করব, এবং সেই বাড়ির কাজগুলো থেকে অনেক প্রশ্ন তোমাদের পরীক্ষা আসবে। এগুলো তোমরা খুব ভালো করে প্রশ্নগুলো তোমরা সমাধান করে নেবে। এরপর যদি তোমাদের সমস্যা থাকে তোমরা আমাদেরকে ইনবক্স করবে আমাকে, আমি যতদূর সম্ভব তোমাদের সেই উত্তরগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, বাতাবি নেবুর ফুল ফুটেছে কি আমের মুকুল? কবি তার ভক্তকে কেন এমন জিজ্ঞেস করেছেন? অর্থাৎ কবি তার ভক্তদের কাছ থেকে জানতে চেয়েছেন বাতাবি নেবুর ফুল ফুটছে কি আমের মুকুল। কবি তার ভক্তদের জিজ্ঞেস করেছেন এই প্রশ্নটি, কারণ তার ভক্তরা কবি উন্মনা হয়ে আছেন বসন্ত ঋতু, তাই তিনি তার ভক্তদেরকে জিজ্ঞেস করেছেন যে বসন্ত ঋতুর যে চিহ্নগুলো, সেই সিম্বলগুলো আসছে কিনা, কারণ সেই সিম্বলগুলো আসলে আমরা ধরে নিই বসন্ত ঋতু এসেছে। তাহলে এই বাড়ির কাজটাই তোমরা করে নেবে। এরপর আরেকটি প্রশ্ন হচ্ছে, পুষ্পশূন্য দিগন্তের পথে কে কীভাবে চলে গেছে? এই প্রশ্নটি তোমরা দেখে নিবে শিক্ষার্থী। পুষ্পশূন্য দিগন্তের পথে কবি স্বামী চলে গিয়েছেন। গাছ যেমন সবাইকে নিঃস্ব করে দিয়ে যায় প্রকৃতি, ঠিক তেমনি কবির স্বামী কবিকে নিঃস্ব করে গিয়েছেন। হোক তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা? উক্তিটি তাৎপর্য ব্যাখ্যা করে। অর্থাৎ তার ভক্তরা বলতে যাচ্ছেন যে সব কিছু এসেছে, কবি আপনি কেন বসন্তের প্রতি মুখ ফিরিয়ে নিয়েছেন, কেন আপনি বিমুখ হয়ে আছেন? এই কথাটি তার ভক্তরা কবির কাছ থেকে জানতে চেয়েছেন। এরপর প্রশ্ন হচ্ছে, বসন্তর আগমন সত্ত্বেও কবি নীরব ভূমিকা পালন করার কারণটি? সেটা আমি তোমাদেরকে বারবার বলেছি, কবিতার শুরুতেও বলেছি, কবিতার মাঝখানে বলেছি, কবিতার শেষেও বলেছি যে বসন্তর আগমন সত্ত্বেও কবি নীরব ভূমিকা পালন করেছেন, কারণ তিনি সে বসন্ত ঋতুকে বরণ করে নিতে পারছেন না, কারণ শীত কবিকে বেশি আচ্ছাদিত করে আছে। শীতকালে তিনি তার স্বামী সৈয়দ নয়ন হোসেনকে হারিয়েছেন, তাই বসন্ত কবির মনের মধ্যে কোনো ধরনের আনন্দ শিহরণ জাগিয়ে তুলতে পারেননি। তোমরা এই প্রশ্ন উত্তরগুলো শিক্ষার্থীরা খুব ভালো করে নেবে। এরপর হচ্ছে, কুহলে উত্তরিতরে মাঘের সন্ন্যাসী, অর্থাৎ সেটা আমি কিছুদিন আগে বলেছিলাম যে এই উক্তিটি তাৎপর্য বিশ্লেষণ করা হয়। যে ওই যে মানে শীতের চাদর মোড়ানো, শীতের চাদর মোড়ে আছে একজন লোক চলে যাচ্ছে, শীতকাল যেমন মানুষকে সব কিছু নিঃস্ব করে দিয়ে যায়, ঠিক তেমনি কবিকে নিঃস্ব করে দিয়ে গেছেন। এই কথাটি তিনি মাঘের সন্ন্যাসীর সাথে তুলনা করেছেন। এরপর উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা, উক্তিটির দ্বারা কী বোঝানো হয়েছে? অর্থাৎ বসন্ত ঋতুকে কবি উপেক্ষা করে তার ভক্ত থেকে তিনি দুঃখ দিয়েছেন, তার ভক্তরা কবির আচরণে কিছুটা বিরুদ্ধে প্রকাশ পেয়েছে, তাই তিনি বলছেন যে বসন্ত ঋতুকে তুমি কবি কেন উপেক্ষা করে আমাদেরকে ব্যথা দিয়েছে, এটি কবির ভক্তরা কবির কাছ থেকে জানতে চেয়েছেন। তাহারে পরে মানে কবিতাটিকে নাটকীয় গুণসম্পন্ন কবিতা বলা হয় কেন? খুব ইম্পর্টেন্ট, কারণ নাটকীয় গুণসম্পন্ন এই কবিতাটি কবির সাথে কবির ভক্তদের যে সংলাপ, সেই সংলাপের মাধ্যমে কবিতাটি এগিয়ে গিয়েছে, যার কারণে এটিকে নাটকীয় ধরনের কবিতা বলা হচ্ছে। সেক্ষেত্রে তার আমি এই বাড়ির কাজের মধ্যে আমি তোমাদের এই প্রশ্নগুলো তোমাদের সামনে দাঁড় করিয়েছি। আশা করি তোমরা সেই প্রশ্নগুলো সমাধান করে তোমরা একটু ভালো করে প্রশ্নগুলো করে নেবে। তাই শিক্ষার্থীদের প্রথম প্রশ্নটি হচ্ছে আমার যে, বা আমি আরেকবার তোমাদেরকে ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি কার্যার দিয়ে, তোমরা খেয়াল করো। বাতাবি নেবুর ফুল ফুটেছে কি আমের মুকুল? কবি তার ভক্তকে কেন এমন জিজ্ঞেস করেছেন? এটি একটি প্রশ্ন। পুষ্পশূন্য দিগন্তের পথে কে কীভাবে চলে গেছে? এটা একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। হোক তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা? উক্তিটি তাৎপর্য তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে। বসন্তের আগমন সত্ত্বেও কবির নীরব ভূমিকা পালন করান কে? বসন্ত আসছে, এরপরে কবি কেন চুপ হয়ে আছেন? এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর আরেকটি প্রশ্ন হচ্ছে কবিতার লাইন, যে লাইনটিকে তোমাদেরকে বিশ্লেষণ করে লিখতে হবে যে কুহলে উত্তরিতলে মাঘের সন্ন্যাসী, পংক্তিটির দ্বারা কী বোঝানো হয়েছে? খুব ইম্পর্টেন্ট একটি লাইন, এটা তৈরি করে নিও উত্তরটি। এরপর শিক্ষার্থীরা আছে, উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা? অর্থাৎ বসন্ত ঋতুকে উপেক্ষা করে কবি তার ভক্তকে কেন ব্যথা দিয়েছেন, সেটি তার ভক্তরা কবির কাছ থেকে বারবার জানতে চেয়েছেন, সেটি ইম্পর্টেন্ট।
এরপর তাহার এই পরমাণু কবিতাটিকে আমি বলেছিলাম যে এটি নাটকীয় গুণসম্পন্ন কবিতা। কেন সেটা নাটকীয় গুণসম্পন্ন কবিতা তোমরা সেটা ইতিমধ্যে জানতে পেরেছো, যে কবির সাথে কবির ভক্তদের যে একটা সংলাপ, সেই সংলাপের মাধ্যমে কবিতাটি বহুদূর এগিয়ে গিয়েছে, সেটাকে হচ্ছে নাটকীয় গুণসম্পন্ন কবিতা। শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য একটি সৃজনশীল প্রশ্ন দাঁড় করিয়েছি, সেই সৃজনশীল প্রশ্নটি আমি বলে দিচ্ছি, তোমরা সেই সৃজনশীল প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট, তোমরা সেই সৃজনশীল প্রশ্নটি তৈরি করে নেবে। তার প্রশ্নটি হচ্ছে, তোমরা খেয়াল করো, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে বর্ষায় সৃজনশীল প্রশ্ন, বর্ষার বাংলায় প্রকৃতি যেন এক ভিন্ন রূপের বর্ষা সাজে, অর্থাৎ বর্ষাকাল আসলে বাংলার প্রকৃতি সুন্দর সুন্দর করে আমাদের সামনে উপস্থাপন হয়, তার সৌন্দর্য নিয়ে। বিলের বুকে কর্মীলতা ফুল ফুটে, আমরা দেখতে পাচ্ছি সাপের অনাবি সৌন্দর্য, আমরা দেখি পানপুরি লুকোচুরি খেলা করে পানপুরি পাখিরা, এগুলো দেখে সবার ভালো লাগে। কিন্তু একজন শিল্পী নাজমা, ওই নাজমা নামে একজন মেয়েকে বলা হচ্ছে তিনি শিল্পী, তিনি বিলের ধারে বেড়াতে এসেছেন, কিন্তু সেগুলি তার মনে তিনি আনমনা হয়ে আছেন। অর্থাৎ নাজমা যেমন বিলের ধারে বেড়াতে এসেও তিনি এই সৌন্দর্যগুলো বহন করে নিতে পারছেন না, তিনি আনমনা হয়ে আছেন। ডেফিনেটলি বেগম সুফিয়া কামালও বসন্ত ঋতু যখন এসেছেন, বসন্ত ঋতুতে তিনি মুখ ফিরিয়ে নিয়েছেন, তিনি আনমনা হয়ে আছেন, বসন্ত ঋতুকে বহন করে নিতে পারছেন না। তাহলে এখন শিল্পী নাজমার সাথে বেগম সুফিয়া কামালের একটা দিক আমরা দেখতে পাই, সেই দিকটি হচ্ছে দুইজনে বিমর্ষ। কারণ কি, এমনই এক বর্ষায় নৌকা ডুবিতে চিরতরে হারিয়ে যায় তার স্নেহের দুটি ভাই বোন। অর্থাৎ বর্ষাকালে একটি নৌকা ডুবেছিল, সেই নৌকা ডুবিতে শিল্পী নাজমার ভাই বোন ছিল নৌকাতে, তারা দুজন হারিয়ে যায়, দুজন মারা যায়। তাই তিনি বিলের ধারে এসে তিনি সেই প্রকৃতির সৌন্দর্যকে তিনি বহন করে নিতে পারছেন না। শাপলা শালক বলা শাশ্বত বাংলার বর্ষা, অর্থাৎ প্রকৃতি দেখেও আজ তাই কণ্ঠশিল্পী নাজমার কণ্ঠে ধ্বনিত হয় না কোনো গান, তার হৃদয় জুড়ে শুধু বিষণ্ণতা। তার নাজমা যেমন তার প্রিয়জনকে হারিয়েছে, ঠিক তেমনি আমরা দেখতে পাই আমাদের বেগম সুফিয়া কামালও তাহারে পরে মনে কবিতায় তিনি তার প্রিয়জনকে হারিয়েছেন। এবং প্রকৃতির কাছে এসে বর্ষাকালে একটি বিলের ধারে এসে বিলের প্রকৃতির সৌন্দর্য যেমন নাজমা বহন করে নিতে পারছেন না, তার মনের মধ্যে কোনো ধরনের শিহরণ জাগাচ্ছে না, অর্থাৎ তিনি তার ভাই বোনকে হারিয়েছেন। ঠিক তেমনি এই দিক থেকে আমরা কবির মধ্যে মিল দেখতে পাই। কবি বসন্তকালে এসে তিনি বসন্ত ঋতুকে বহন করতে পারছেন না, কারণ শীতের শূন্যতা কবিকে আচ্ছাদিত করে আছে, কারণ সেই শীতকালে তিনি তার স্বামীকে হারিয়েছেন। এই বিষয়টা আমরা মিল দেখতে পাই। তো দুজনের মধ্যে একটা বিষণ্ণতা দেখতে পাই, দুজনের মধ্যে একটা শূন্যতা দেখতে পাই, কারণ দুইজন প্রিয়জনকে হারিয়েছেন। তাহলে সেক্ষেত্রে আমি সেই জন্য তোমাদের একটা জ্ঞানমূলক প্রশ্নটা দাঁড় করিয়েছি, যেটা আমি প্রথমে বলেছিলাম যে তাহার এই পরে মানে কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়, সেটি আমি তোমাকে শুরুতে জানিয়ে দিয়েছি যে মাসির মাহমুদ পত্রিকায়, এটা একটি ইম্পর্টেন্ট। এরপর 2 নম্বর প্রশ্নটি আমি কিছুক্ষণ আগে বাড়ির কাজের মধ্যে আমার এই প্রশ্নটি ছিল, সেই প্রশ্নটি আমি এখনও আমার তোমাদের সামনে আমার সৃজনশীল প্রশ্নে 6 নম্বর অনুধাবনমূলক প্রশ্ন উপস্থাপন করেছি, যে কুহুলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী পংক্তিটির দ্বারা আলোচনা করা। তাহলে এই দুটি প্রশ্ন কিন্তু আমার সৃজনশীল প্রশ্নের সাথে মিল থাকে না, অর্থাৎ আমার সৃজনশীল প্রশ্নের সাথে মিল থাকবে গ আর ঘ নম্বর। তারা গ নম্বর প্রশ্নটি একটু দেখো। তাহার এই পরে মনে কবিতার সাথে উদ্দীপকটি বিষয়গত প্রচুর বৈসাদৃশ্য রয়েছে, বিষয়গত দিক থেকে কিছু কিছু বৈসাদৃশ্য রয়েছে, সেই বৈসাদৃশ্যগুলো তোমরা বের করে নেবে। যেমন আমি ছোট্ট করে একটু বলি, যেমন প্রথম বৈসাদৃশ্যটা হচ্ছে কবির সাথে কবি ভক্তদের কথোপকথন, কিন্তু এখানে আমরা কোনো ধরনের কথোপকথন দেখতে পাই না, এটা হচ্ছে একক চিন্তা, এই যে একটি বৈসাদৃশ্য। এরপর আরও কিছু কিছু বৈসাদৃশ্য আছে, তোমরা সেগুলো বের করে নেবে। উদ্দীপকের কণ্ঠশিল্পী নাজমার সাথে কবি বেগম সুফিয়া কামালের শিল্প সত্তা তাৎপর্যপূর্ণ মিল, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তাৎপর্যপূর্ণ মিল রয়েছে, সে তাৎপর্যপূর্ণ মিলটা হচ্ছে দুইজনে কিন্তু তাদের প্রিয়জনকে হারিয়েছেন। দুজনের মধ্যে প্রিয়জনকে হারানোর যে একটা ব্যথা, যে একটা শূন্যতা, সেটা কিন্তু আমরা দেখতে পাই, এটা হচ্ছে একটা তাৎপর্যপূর্ণ মিল। সেই শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করো, এই যে আমি তোমাদেরকে সৃজনশীল প্রশ্ন যেটা দাঁড় করেছি হলুদ রং দিয়ে, এবং সেই সৃজনশীল প্রশ্নের যে 4টা প্রশ্ন, 4টি প্রশ্নের মধ্যে ক আর খ নম্বর প্রশ্ন হচ্ছে আমার জ্ঞান অনুধাবন, অর্থাৎ এই দুটি প্রশ্ন আমার সৃজনশীল প্রশ্নের সাথে মিল থাকে না। এরপর আমার আর যে দুটি প্রশ্ন আছে গ আর ঘ, এই ক নম্বর প্রশ্নে তোমরা দেখো যে তাহার এই পরে মানে কবির সাথে উদ্দীপকটি বিষয়গত মূল, এটাই এই উত্তরটি তোমাদেরকে তৈরি করে নিতে হবে আমার যে উদ্দীপক আছে, অর্থাৎ আমার এখানে যে উদ্দীপকটা আছে, যে উদ্দীপকটা আমি তোমাদের দেখাচ্ছি, সেই উদ্দীপক থেকে প্রশ্ন তোমাদের তৈরি করে নিতে হবে। এরপর হচ্ছে তাহারে পরে মানে কবিতা উদ্দীপকের যে কণ্ঠশিল্পী নাজমার সাথে বেগম সুফিয়া কামালের যে শিল্প সত্তার যে একটা মিল আছে, সেই মিলটি মূল্যায়ন করে তোমাদেরকে বের করে নিতে হবে। শিক্ষার্থীরা, আমি আমার ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি।
আমি যাওয়ার আগে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে পরবর্তী ক্লাসের জন্য আমি স্বাগত জানিয়ে, অর্থাৎ আমার পরবর্তী ক্লাসে সবাইকে ধন্যবাদ এবং পরবর্তী ক্লাসের জন্য আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার ক্লাস আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসটি আমি বাংলা সেকেন্ড পেপার ক্লাসের মতো তোমাদেরকে নিব। সেই ক্লাসটি হবে আমার মূলত বাংলা সেকেন্ড পেপার, অর্থাৎ বাংলা ব্যাকরণের শব্দ শ্রেণীর পর থেকে আমি ক্লাসটি তোমাদের নিব এবং আশা করি তোমরা শিক্ষার্থীরা এই ক্লাসগুলো বুঝতে পেরেছ। তোমাদের সবার সুস্থতা কামনা করছি এবং তোমরা এই করোনাকালীন নিজেরা হেফাজতে থাকবে, তোমাদের পরিবারকে হেফাজতে রাখবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং বারবার সচেতন থাকবে। হ্যান্ড স্যানিটাইজার বা সাবান দিয়ে বারবার তোমরা হাত ধুয়ে নিবে এবং তোমাদের সবার সুস্থতা কামনা করে আজকের মতো আমি আমার ক্লাসটি এখানে শেষ করছি। আশা করছি তোমরা সবাই ক্লাসটি বুঝতে পেরেছ এবং তোমাদের যদি সেই ক্লাসটির পরে কোনো সমস্যা থাকে তোমরা আমাকে ইনবক্স করবে এবং আমি তোমাদেরকে সেই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে এবং পরবর্তী ক্লাসে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ক্লাসটি এখানে সমাপ্ত ঘোষণা করছি। তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকবে। খুদা হাফেজ।